ডক্টর অনির্বাণ সাউ। আজকে আমার ভিডিও একটু চিন্তা একটু ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা বা টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কিডনি স্টোন। ঠিক আছে, এই ভিডিওটা মূলত সেই সমস্ত রোগীদের জন্যই করা যারা আমার কাছে কিডনি স্টোনের জন্য আসেন, কিডনি স্টোনের জন্য দেখান, কিন্তু চেম্বারে ভিড় থাকার কারণে আমি তাদেরকে স্টোন সম্পর্কে, এটা কেন হয়, কিসের জন্য হচ্ছে, কি করা উচিত বা কি করলে তাড়াতাড়ি আরও ভালো হয়, এগুলো বোঝাতে পারি না। তারা আমার এই ভিডিওটি দেখবেন, আশা করছি তাদের অনেকটা সুবিধা হবে। মূলত মাথায় রাখতে হবে কিডনি স্টোন হলো এক ধরনের পদার্থ যেটা কিডনির মধ্যে জমাট হয়, এক ধরনের মিনারেল, যেগুলো সাধারণত ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড, এইগুলো যখন কিডনির মধ্যে জমা হয়ে যায়, এই মিনারেলগুলো জমে 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 আসলে কিডনির মধ্যে একটা একটা করে স্টোন হতে থাকে। ঠিক আছে, এই কিডনি স্টোন মূলত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, যার মধ্যে প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে বলতে গেলে সেটা হচ্ছে জল কম খাওয়া। যদি আপনারা জল কম খান তাহলে কিডনি স্টোন হওয়াটা খুব স্বাভাবিক। তাই কিডনি স্টোন হলে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। ঠিক আছে, এই কিডনি স্টোন মূলত 4 ধরনের হয়। একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ঠিক আছে, আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন, একটাকে আমরা বলি ওই আপনার স্টুভাইট স্টোন। ঠিক আছে, আমি সাধারণত আপনাকে যদি প্রথমে দেখাতে যাই যে ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা কীরকম হয়, যদি একটুখানি, সেটা হচ্ছে এই রকম টাইপের হয় ক্যালসিয়াম অক্সালেট স্টোন। ক্যালসিয়াম অক্সালেট অক্সালেট স্টোন ইন কিডনি। সাধারণত একটুখানি একবার এটা করা হোক। ক্যালসিয়াম অক্সালেট স্টোনগুলো এরকম পরিমাণে হয়, এগুলোকে দেখতে এরকম থাকে। ঠিক আছে, কাঁটা 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 মতো এগুলো হয়ে থাকে। ঠিক আছে, আমাদের কিডনির মধ্যে এই পাথরগুলো জমতে শুরু করে। আমাদের কিডনি সাধারণত এইখানে যে থাকে, অনেক সময় কিডনির মধ্যে থাকে, অনেক সময় ইউরিক এটাতে বেরিয়ে এসে থাকে। ঠিক আছে, কখনো এটা রাইট সাইড ডান দিকের হতে পারে, কখনো বাঁ দিকে হতে পারে। এরকমভাবে কাঁটা 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 মতো যে স্টোনগুলো হয়, এটাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এরকম কাঁটা কাঁটা মতো পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আর এটা যখন বেরোনোর সময় অনেক সময় খুঁচে যায়, তখন প্রচণ্ড ব্যথা সেখানে শুরু হয়। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যালসিয়াম অক্সালেট স্টোনটাই কিন্তু বেশিরভাগ পরিমাণে দেখা যায়। ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা হয় তাদের বেশিরভাগ 80% এগুলো হয়। আর কিছু অ্যাসিড স্টোন যদি হয়, যাদের শরীরে ইউরিক অ্যাসিড খুব বেশি থাকে, তারা যদি ইউরিক অ্যাসিড ঠিকঠাক ভাবে পরীক্ষা না করা হয়, যদি ইউরিক অ্যাসিড বাড়া থাকে, তাদের ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার খুব চান্স থাকে। ঠিক আছে, তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর সিস্টাইন স্টোন বলে এক ধরনের স্টোন হয়, যেটা বংশগত, খুব রেয়ার। ঠিক আছে, সাধারণত আপনি মাথায় রাখবেন মূলত 2 ধরনের স্টোনই আমরা বেশি দেখতে পাই। একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট স্টোন, আর একটা হচ্ছে ওই ইউরিক অ্যাসিড স্টোন। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে এই যে স্টোন হয়েছে, এই স্টোন হয়েছে আপনি বুঝবেন কি করে বা এর লক্ষণ কি কি আছে। প্রথম কথা হচ্ছে ছোট ছোট যে পাথরগুলো হয়, একদম যে ছোট ছোট পাথর, সেগুলো কোনো সময় লক্ষণ দেখা যায় না। এবার যখন ওগুলো আস্তে আস্তে বড় হতে থাকে বা বেরোনোর সময় যদি ইউরেটারে আটকে যায়, ঠিক আছে, আমরা যদি কিডনির একটা আপনাদের ছবি দেখাই, ঠিক আছে, যে কিডনি বলে, ঠিক আছে, এই যে আমাদের কিডনি যেটা আছে, ঠিক আছে, এই যে কিডনি যেটা আছে, এটা হচ্ছে ডান দিকের কিডনি, এটা হচ্ছে বাঁ দিকের কিডনি। ঠিক আছে, এই কিডনিতে যে স্টোনটা হলো, এই স্টোনটা বেরোনোর সময় যদি কখনো মূত্রনালীতে আটকে যায় বা এর ভেতর যদি রয়ে যায়, সেই সময় কি হয়, কোমরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হতে থাকে। সেই সময় কোমরে ব্যথা যন্ত্রণা হয়, তীব্র তলপেটে ব্যথা হয়, পেচ্ছাপে স্টোন বেরোনোর সময় মাঝে মাঝে কেটে যায়, পেচ্ছাপের নালী কেটে গেলে সেখানে প্রচণ্ড জ্বালা হয়, যেটাকে আমরা পরে ইউটিআই বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, কখনো কখনো পেচ্ছাপের সঙ্গে রক্ত পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, কখনো দেখা যায় যে বারবার বমি হচ্ছে, জ্বর আসছে, তার সঙ্গে পেচ্ছাপে জ্বালা আছে, ব্যথা আছে। যদি এরকম প্রবলেম হয় তো ইমিডিয়েট একটা ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে ডাক্তারের কথা অনুযায়ী সিটি স্ক্যান অফ ইনসিটি অফ কিউবি বা এক্সরে অফ কিউবি, কিছু না হলে আলট্রাসোনোগ্রাফি করে দেখা উচিত যে কিডনিতে সেই স্টোনগুলো আসছে কিনা। ঠিক আছে, এবার এই স্টোনগুলো যদি ধরা পড়ে যায়, ঠিক আছে, স্টোন আপনার ধরা পড়ে গেল, স্টোন আপনি দেখে নিলেন যে স্টোন আছে, এইবার আপনাকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে কোন কোন খাবারগুলো খাবেন আর কোন কোন খাবারগুলো খাবেন না। ঠিক আছে, তো প্রথম যেটা, কিডনিতে স্টোন পড়লে আমাদের মাথায় রাখতে হবে জল প্রচুর পরিমাণে খেতে হবে। দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার, 4 লিটার, 5 লিটার কাছাকাছি জল খেয়ে যেতে হবে। যত জল খাবো, যত পেচ্ছাপ হবে, তত তাড়াতাড়ি স্টোনটা কিন্তু ধীরে ধীরে পেচ্ছাপের সঙ্গে আস্তে আস্তে বেরোতে থাকবে। আর আমি যে খাবারগুলো খাবো, অর্থাৎ যে শাকসবজিগুলো খাবো, তার মধ্যে মাথায় রাখতে হবে ওই শাকসবজির মধ্যে যেন প্রচুর পরিমাণে জল থাকে এমন শাকসবজি, যেমন লাউ, ঝিঙে, পটল, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, শসা, এই যে শাকসবজিগুলো আছে, এই শাকসবজিগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে। তাই বিশেষ করে এই শাকসবজিগুলোর উপর জোর দিতে হবে। কিছু ফল আছে যেগুলো সিস্টাইটিক ফল বলতে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে টক জাতীয় ফল, যেমন লেবু হতে পারে, ঠিক আছে,
কমলা লেবু হতে পারে, আপেল হতে পারে, নাশপাতি হতে পারে, পেঁপে হতে পারে, কলা হতে পারে, এই টাইপের ফলগুলোকে বেশি করে জোর দিতে হবে, ঠিক আছে। আর যেগুলো একদমই খাওয়া যাবে না সেগুলো হচ্ছে পালং শাক খাওয়া যাবে না, ঠিক আছে, বিট খাওয়া যাবে না, চকলেট খাওয়া যাবে না, বাদাম কম খেতে হবে, ঠিক আছে, বাইরের চা কম খেতে হবে, ঠিক আছে, বাইরের যে কোল্ড ড্রিঙ্কস, কোকা-কোলা এগুলো পাওয়া যায় এগুলো খাওয়া যাবে না। যেই সব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে, যেরকম আচার একদম খাওয়া যাবে না, প্যাকেট জাতীয় যে সমস্ত খাবারগুলো মানে লেস, কুরকুরে, চিপস, যার মধ্যে প্রচুর পরিমাণে যে প্যাকেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো খাওয়া যাবে না, যার মধ্যে নুন দেওয়া আছে, বাইরের ফাস্টফুড কম খেতে হবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোকে একটুখানি এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। আর তার সঙ্গে মাথায় রাখতে হবে যে অক্সালিক অ্যাসিড আছে কোন কোন খাবারগুলো, যেগুলো খায় অক্সালিক অ্যাসিড স্টোনটাই যেহেতু সব থেকে বেশি হয়, তাই অক্সালেট আছে এমন খাবারগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যেমন আমি প্রথমে বললাম পালং শাকে প্রচুর অক্সালিক থাকে, বিটের মধ্যে থাকে, যে কোনো লাল শাকে থাকে, ঠিক আছে। তার সঙ্গে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, তিল, চকলেট, কোকোকোলা, ডার্ক চকলেট, কফি, এগুলোর মধ্যে প্রচুর অক্সালেট থাকে। তাই এই সমস্ত খাবারগুলো একদম বাদ দেওয়া। যেই সমস্ত খাবারগুলোতে বেশি পরিমাণে জল আছে, যেগুলো আমি বললাম, সেগুলোকে বেশি করে খাওয়া। আর তার সঙ্গে প্রতিদিন দিনে অন্তত 2-3 কিলোমিটার করে অন্তত হাঁটা অভ্যাস করতে হবে, ঠিক আছে। আর তার সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ঠিক আছে। এইভাবে মেনটেন করতে পারলেই আমরা দেখবো কি আস্তে আস্তে কিডনি স্টোন পেশেন্টদের কিন্তু অনেকটা, আর ওষুধ তার সঙ্গে তো চলবেই। যদি ছোট পরিমাণে স্টোন হয় অবশ্যই সেগুলো নিজে থেকে চলে যাবে, কিন্তু যদি দেখা যায় যে স্টোন সমস্যা, তখনই অপারেশন করতে হয়, ঠিক আছে। সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে অপারেশন ছাড়াও আমরা স্টোন বার করতে পারি, সেটা আশা করছি করে দিতে পারবো। যখন কিডনিতে স্টোন থাকে এখানে এটা দিয়ে নেবে ইউরেটারে চলে আসে, আবার এই ব্লাডার বা থলির মধ্যে জমা হয়, জমে গেলে ব্লাডার বা থলিতে চলে এলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু যখন ইউরেটারে জমে যায় বা কিডনিতে আটকে যায় তখনই কিন্তু ব্যথা যন্ত্রণাগুলো বেশি হতে থাকে। একমাত্র সমস্যা কিডনি স্টোন পেশেন্ট আমাদের কাছে যতই আসে আমরা তাদেরকে ওষুধের দ্বারাই সাধারণত স্টোনগুলোকে রিমুভ করে দিতে পারি। একমাত্র পারি না বা প্রবলেম হয় কখন, যখন হর্স শেপের কিডনি হয়। হর্স শেপ বলতে ঘোড়ার খুরের মতো, হর্স শেপ মানে হচ্ছে ঘোড়ার খুরের মতো কিডনি। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কিডনি, নর্মাল কিডনি তো এরকম হয়, ঠিক আছে, এই যে কিডনি থেকে ইউরেটার, তারপর ব্লাডার, থলি, কিন্তু কারো কারো কিডনি দেখা যায় হর্স শেপের, মানে ডান দিকের কিডনি আর বাঁ দিকের কিডনি জুড়ে গেছে বা এইরকম কিডনি হয়ে যায়, ঠিক আছে। যখন এই হট শেপের কিডনি হয়ে যায় এতে বারবার স্টোন পড়ে, মানে স্টোন ভালো হবে, অপারেশন হবে, আবার স্টোন পড়বে। একমাত্র এই টাইপের কিডনিতেই আমরা কী করি, স্টোনেই আমাদের একটু অসুবিধা হয়েতে থাকে, ঠিক আছে। এই হট শেপের কিডনি বাদ দিয়ে যে কোনো নর্মাল কিডনি বা কিডনি স্টোন যদি আসে আমাদের কাছে, এটা আমরা অবশ্যই সেগুলোকে ঠিক করে নিতে পারি। আর যেগুলো আপনাদেরকে আমরা বললাম যে মাথায় রাখতে হবে যে জিনিসগুলো, যে খাওয়া দাওয়াগুলো, ক্যালসিয়াম একদমই কম খাওয়া। আজকাল খুব আমরা দেখি এখন শেক খাওয়ার একটা পলিসি এসেছে, যে দুধ নিল, দুধের সাথে বাদাম দিয়ে দিল, পিস্তা দিল, আমন্ড দিল, সেটাকে মিশিয়ে একসঙ্গে খাওয়া হচ্ছে। এখানে মাথায় রাখতে হবে কিডনি স্টোন পেশেন্টরা কিন্তু এইসব খেতে পারবে না, কারণ ক্যালসিয়াম অক্সালেট স্টোন যাদের হয়, দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, আমন্ডের মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে, দুটোকে যখন একসঙ্গে মেশানো হচ্ছে তখন সেটাকে যদি খাওয়া হয় তাহলে তাদের ক্যালসিয়াম অক্সালেট স্টোন পড়ার চান্স খুব বেড়ে যায়। তাই যাদের স্টোন আছে তারা তো একদমই এই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। তারা ছানা টানা এই টাইপের খাবার খেতে পারে, কিন্তু দুধের সাথে বাদামকে মিক্স করে যে আজকালকার দিনে প্রোটিন শেক যেগুলো বলা হয় সেইগুলো যেন একদমই না খাওয়া হয়, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে একদমই পেচ্ছাপ ধরে রাখা, ঠিক আছে, এটা একদমই চলবে না। পেচ্ছাপ যেখানেই পাবে সঙ্গে সঙ্গে আমাদের পেচ্ছাপগুলো করে নিতে হবে। যদি পেচ্ছাপ পেয়েছে একটুখানি ধরে রাখছি তাহলে কিন্তু ওই স্টোন আবার ক্যালসিয়াম বা এগুলো অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডগুলো কিডনির মধ্যে জমতে আবার ওখানে স্টোন চলে আসে। দ্য ম্যানেজমেন্ট অফ কিডনি স্টোন যদি আমরা দেখি, আমাদের প্রথমেই যেগুলো ম্যানেজমেন্ট করতে হবে সেটা হচ্ছে যে এগুলো আমি বলছিলাম যে একদম লাল মাংস কম খাওয়া, কোল্ড ড্রিঙ্কস কম খাওয়া, ঠিক আছে, নুন কম খাওয়া, দুধ আর বাদাম এগুলোকে কম করে খাওয়া, এইগুলোকে মেনটেন করতে হবে, ঠিক আছে। একদমই ধরে রাখা যাবে না। আর যখনই ব্যথা বা কিছু হবে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করছি কিডনি স্টোন হলে কী করা উচিত বা কেন করতে হয়, কী করতে হবে আপনাদের আমি যথেষ্ট ভালোভাবে বোঝাতে পারলাম। নমস্কার।